আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, দায়িত্ব গ্রহণের পর থেকে জনাব তারেক রহমান সাহেবের সাদাসিধে জীবন এবং প্রোটোকলবিহীন চলাফেরা। ইতিপূর্বে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যে কাজগুলো করেননি, সেই কাজগুলো তিনি করার চেষ্টা করছেন। ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা হচ্ছে এবং সেই প্রশংসাগুলো মূলত বিএনপির যারা কর্মী সমর্থক তারাই করছেন। আমাদের সাধারণ যারা আমজনতা, তারা এই জিনিসগুলো নিয়ে আসলে কখনোই মাথা ঘামান না। বরং আমাদের সাধারণ আমজনতার একটা ব্যাপার হলো যে তারা সবসময় সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনেই দেখতে চান। তারপর সেই রয়্যাল বেঙ্গল টাইগার যদি চিড়িয়াখানাতে এসে থাকেন, ওটার মধ্যে তারা সে আনন্দ পান না। তারা বাঘ দেখার জন্য দলে দলে সেই সুন্দরবনে যান। সুন্দরবনে গিয়ে বেশিরভাগ লোক বাঘ দেখেন না, বাঘের পায়ের ছাপ দেখেন, বড় জোর বাঘের একটু হাগু দেখে। এতে তারা খুব খুশি যে দেখে আসছে, বাঘের হাগু দেখে আসছে, বাঘের গন্ধ শুকতে পেয়েছে কয়েকজন। এরকম দলে দলে হাজার হাজার মানুষ সুন্দরবনে যাচ্ছে। কিন্তু এই যে কয়েকটা বাঘকে যে বন্দি করে রাখা হয়েছে চিড়িয়াখানাতে, কয়জন লোক যেয়ে দেখেন বাঘের কাছে যায়। বরং সেখানে গিয়ে বাঘের কাছে গিয়ে মানুষ কি করে, বড় বড় মানুষ, ছোটো বাচ্চারা প্রথমে তারা ঢিল মারে, বাঘকে একটা ঢিল মারে, তারপর শেষে লাঠি দিয়ে একটা খোঁচা দেয়, লেজ পেলে লেজ ধরে একটা টান মারে, লজ্জা স্থান থাকলে সেখানে একটু খোঁচা মারে, বাঘের পুরুষ বাঘ যদি হয়, বাঘের যে অন্ডকোষ আছে সে অন্ডকোষে ঢিল মারে, বাঘ একটা ভেসকি দেয়, তখন মানুষজন খুব খুশি হয়। এই হলো অবস্থা। কিন্তু যদি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, সে শুধু আসছে, ঢিল মারা তো দূরের কথা, যে লোক মানে গাছে উঠতে পারে সে ভুলে যাবে গাছে কিভাবে উঠে। যে লোক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, মুখস্থ বলে দিতে পারে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কবিতা বলো, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, কোনো কিছু জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারবে না। তো এই হলো প্রকৃতির বিধান। তো সেই অর্থে 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তো এই 18 কোটি মানুষের প্রধানমন্ত্রীর একটা প্রোটোকল আছে, একটা ওজন আছে, আকার আছে, আকৃতি আছে, ক্ষমতা আছে, বিত্ত আছে, বৈভব আছে এবং সর্বোপরি তার প্রতিপক্ষকে ক্ষতি করার, হুঙ্কার দেওয়ার তার সামর্থ্য আছে। এবং সেই জিনিসগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। ফলে কি হলো, এই যে এখন তারেক রহমান সাহেব যে অনাড়ম্বর জীবনযাপন করছেন, খুব স্বাভাবিক জীবনযাপন করছেন, এটা তিনি কেন করছেন, কিভাবে করছেন আমি জানি না। কিন্তু ইতিহাসে আমরা যে সকল গল্প শুনি, এগুলো আসলে গল্প, ভীষণ রকম গল্প। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অর্ধ দুনিয়ার মালিক ছিলেন। তারপর তিনি ওই ছাগল চরাতে গেছেন, উট খুঁজতে গেছেন, উট খুঁজতে গিয়ে উট পাননি। এরপরে তিনি একটি খেজুর গাছের তলায় ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন, সূর্যের আলো তার মাথার উপরে পড়ে গেছে। ওই সময়টিতে সেই রোমান সাম্রাজ্যের দুজন রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করতে এসছে। তারা এসে তাকে এই অবস্থায় দেখে খুব আশ্চর্য হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ইটস এ সো নাইস গল্প। এই গল্পগুলো এত সুন্দর, যেটি আপনি হযরত উমর যেই সময়টাতে মদিনা রাষ্ট্রের অধিপতি ছিলেন, ঠিক সেই সময়টাতে আপনি যদি পারস্য ডাইনেস্টি ধরেন, ইংল্যান্ডের রাজপ্রাসাদ ধরেন, ইউরোপের রাজপ্রাসাদগুলো বা রাষ্ট্রীয় কালচারগুলো ধরেন, সেই কালচারগুলো মদিনাতে অনুসরণ না করতে পারার কারণে হযরত উমর, হযরত আলী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ দিতে হয়েছে। দিস ইজ ওয়ান। যার জন্য আবেগ দিয়ে সব জিনিস চলে না। সেকেন্ড থিং হলো উমরের কঠোরতা। এখন মিশরের শাসনকর্তা
মিশরের দুর্ভিক্ষ হচ্ছে, উমর তাকে ডেকে পাঠালেন, আসো। তারপর তিনি তাকে খেতে দিলেন বা খেতে বসলেন। একসাথে তিনি খেতে বসলেন জবের রুটি আর হলো রেড়ির তেল, জয়তুনের তেল। তো সেই জয়তুনের তেল দিয়ে এখন হযরত ওমর খাচ্ছেন, কিন্তু সেই মিশরের যে গভর্নর তিনি খাচ্ছেন না। তো তখন গভর্নর থাকলে তারা মিথ্যা কথা বলতেন না, যেহেতু তারা সবাই সাহাবা ছিলেন। তো বলে, এই তুমি খাচ্ছ না কেন? বলে যে, হুজুর আমি তো এই খাবার খাই না, আমিরুল মুমিনের খাবার খাই না। বলে, তুমি কি খাবার খাও? বলে, শাহী খাবার খাই। বলে, শাহী খাবার কি? বোঝার চেষ্টা করুন যে মিশর সেই হযরত উমরের জমানারও ৩,০০০ বছর আগের থেকে সেখানকার রাজারা সেই ক্যাসেল, প্রাসাদে বসবাস করে, ফেরাউনের জমানা থেকে শুরু করে। পরবর্তীতে রোমানরা যখন এটা দখল করে নেয়, সেই গ্রিকরা যখন দখল করে নেয়, তারপর রোমানরা দখল করে নেয়, ক্লিওপেট্রা যখন ছিলেন, তখন থেকে মানে এটা একই সঙ্গে মিশরের যে প্রাচীন ফেরাউনদের যে ঐতিহ্য, তার সঙ্গে সঙ্গে আবার ইউরোপিয়ান যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করা হয়। সেখানে প্রাসাদে তাদের যে রয়্যাল রেজিমেন্ট ছিল, তো সেই রেজিমেন্ট কয়েক হাজার সৈন্য সেই প্রাসাদের মধ্যে থাকতো। তাদের রাজা যখন খেতে আসতেন, সানাই বাজত, নহবত বাজত। তো সমস্ত মন্ত্রীদের সাথে, রানীদের সাথে, মানে তাদের খাবারের যে স্টাইলটা, রাজুকের যে স্টাইলটা, এই স্টাইলটা এখনও আপনি ব্রিটেনের বাকিংহাম প্যালেস বা ধরেন হোয়াইট হাউস কিংবা এলিসি প্রাসাদ অথবা ধরুন জাপানের প্রাসাদে ঠিক এই নিয়মগুলো এখন পর্যন্ত আছে। এই যে রয়্যাল ডিনার বলা হয়। তো উনি যেহেতু মুসলমানরা দখল করেছে, কিন্তু দখল করে তারা কোথায় গিয়ে উঠেছে? মদিনাতে। মদিনা ওয়াজ ইসলাম। ওই মুহূর্তে মদিনাটা বস্তি ছিল, কিন্তু আলেকজান্দ্রিয়াতে বস্তি ছিল না, কায়রোতে বস্তি ছিল না। তখন সেটা রীতিমতো রাজপ্রাসাদে পরিপূর্ণ, এবং এখনকার মতো সেখানে ভাঙচুর হয়নি। ফলে মুসলিম যে গভর্নর, তিনি গিয়ে সেই রাজপ্রাসাদে উঠছেন। আর ওখানে যারা আমলা ছিলেন, কামলা ছিলেন, ট্রেজারি ছিল, মানে যা কিছু আছে, মানে আপনি যে এখন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউনূস সাহেব গেছে যমুনাতে, গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠবেন। শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে আছেন, সেখানে গিয়ে যদি নতুন কেউ আসেন, একেবারে ঠিক সেম জিনিস, খাওয়া দাওয়া, চিকিৎসক থেকে শুরু করে সেম সিস্টেমটা পাবেন। তো যিনি মুসলিম শাসক গেছেন, তিনিও গিয়ে ঠিক ওরকম ওখানকার ট্রেডিশনটা তিনি পেয়েছেন, এবং হি ইজ এনজয়িং। ও মাই গড, সেই এনজয় করছে ১০০ পদের শাহী খাবার দাবার। এখন হযরত ওমর জানলেন যে শাহী খাবার কি, তখন বললেন যে এইভাবে এইভাবে শাহী খাবার হয়। তো এই কথা শুনে হযরত ওমর রাগ হয়ে গেলেন, বললেন যে যে দেশের বাদশাহ মানে এত খাবার খায় এবং প্রতি অক্তি এত খাবার অপচয় করে, তো সেই দেশে দুর্ভিক্ষ হবে তো হবে কোথায়, বলে তিনি তাকে চাপকানো শুরু করলেন। তিনি চাবুক মেরেছেন, যা কিছু করেছেন, কিন্তু সেই তিনি চলে গেছেন, অন্য শাসক গেছে, কিন্তু সেই শাসক তারা কিন্তু সেই মিশরের সেই কালচারটা পরিবর্তন করেনি। সিরিয়ার কালচার পরিবর্তন হয়নি ৪ খলিফার জমানাতে। তারপর সেই সিরিয়া, দামেস্কর কালচার, তারপর পারস্যের যে কালচার, সেটাও পরিবর্তন হয়নি, আগের মতো লেগেছে। ফলে মুসলিম জমানাতে যারা ওই সমস্ত এলাকাতে গিয়েছেন, তারা সবাই মানে ওখানে থাকতে চাইতেন, যেতে চাইতেন, এবং এগুলো অনেক যুদ্ধ হয়েছে। যেমন হযরত ওসমান মারা গেলেন কি জন্য? ওখানে মিশরের গভর্নর নিয়োগ নিয়ে, ওখানে সবাই যেতে চায়। বা আমির মাভিয়া, তিনি তার সঙ্গে হযরত আলীর যুদ্ধ হলো কেন? বিকজ তিনি ওই যে দামেস্কে গেছেন, তিনি গিয়ে সোজাসুজি রোমান সাম্রাজ্যের যে কালচারটা পেয়েছেন, সেই কালচারটার কারণে তিনি সেই টোটাল সিরিয়া এবং সাইপ্রাস, সেই এলাকাতে তার যে আধিপত্য, যে বিত্ত বিলাস তিনি পেয়েছিলেন, এটা মদিনাতে তার সম্ভব ছিল না। ফলে তিনি রিভোল্ট করেছিলেন। ইটস এ হিস্ট্রি। সেই হিস্ট্রিগুলো আপনাকে জানতে হবে। তো তারেক রহমান সাহেব যদি বা তার যারা লোকজন রয়েছেন, তারা যদি এই হিস্ট্রির বিষয়গুলো মূল্যায়ন করেন, তাহলে দেখতে পাবেন যে যারা আবেগপ্রবণ হয়ে এইভাবে মানে নিজেদেরকে সাধারণের পর্যায়ে নামিয়ে এনেছেন, তারা সবাই ক্ষমতাচ্যুত হয়েছেন এবং নির্মমভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন। পাবলিক তাদেরকে ডাল ভাত মনে করেছে। এমনকি আমরা জানি যে এবার শাহরুন আর রশিদ মানে জনগণের দুঃখ কষ্ট বোঝার জন্য তিনি রাস্তায় নামতেন, গভীর রাতে নামতেন। এটা অন্য একটা জিনিস। সুলতান সুলেমানও নামতেন, অনেক বড় বড় রাজাবাদশাহ নামতেন, কিন্তু তাদের সবারই একটা রাজকীয় জীবন ছিল।
সবারই একটা রাজকীয় জীবন ছিল। তো সেই অর্থে আমাদের যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি যে সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করছেন, তিনি যে অস্বাভাবিক যে জীবনযাপন, আমাদের এই বাংলাদেশে পাকিস্তান জমানাতে একটা গভর্নর হাউস ছিল, মুনায়েম খাঁ গভর্নর ছিলেন। গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে সেখানে কী ধরনের খাবার দাবার হতো, এখনও সব রেকর্ড আছে, তাদের বাজেট কত ছিল। তো ওখানে গভর্নর আজম খাঁ আসছেন, লর্ড কার্জন বাংলাদেশের বড় লাট হয়ে আসছে, ছোট লাট হয়ে আসছেন। তো তিনি কিভাবে জীবনযাপন করতেন ব্রিটিশ জমানাতে, বা একটা সময় এই ঢাকা শহরে যখন মুঘলদের জমানাতে এই যে লালবাগ কেল্লা হলো, সেই লালবাগ কেল্লাতে যারা আসছেন শাসক হিসাবে, তারা কিভাবে জীবনযাপন করতেন, কিভাবে থাকতেন মুঘল জমানাতে, কিংবা নবাব সিরাজউদ্দৌলার জমানাতে কীভাবে থাকতেন, এমনকি পাল জমানাতে, পাল আমলে, তারপরে শেষে সেন আমলে,